কিন্তু এমন গন্ধ যেন তারা এর আগে কখনো শোকেনি, এই প্রথম। বেশ হতভম্ব হয়ে পড়ল তারা। এদিকে আশেপাশে কোথাও কোনো আওয়াজও নেই। শিয়াল কুকুরের আওয়াজ যেন এই অবধি আর পৌঁছলো না, থেমে গেল। তাদের পায়ের গতিও কমছে অনবরত, খাটিয়াটিও ভারী হতে লাগছে। তাকে দেখে তারাও দাঁড়িয়ে পড়ল। এভাবে পথ আটকানোর জন্য তারা যেন ক্ষেপে উঠল। আচ্ছা করে কথা শোনাবে। এ সময় আপনা আপনি সে বুড়ি মানুষটা ঘুরে দাঁড়ালো। ঘুরে তাকাতেই তারা বুঝতে পারলো এটি আর কেউ নয়, সেই ন্যাড়া বুড়ি। তাকে দেখে তারা আরো ক্ষেপে উঠল। কি যায় এখানে? এভাবে পথ আটকিয়েছেন কেন? চলো বলছি, চলো এখান থেকে। লাশটাকে রেখে চলে যা তোরা। এই লাশটাকে এত সহজে আমি ছাড়বো না। কেন? কি করবে তুমি? কি ক্ষমতা আছে তোমার? পারো তুই চুরি করতে? দেখ কি ক্ষমতায় আমার। বিশ্রী এক হাসি, যা এই থমথমে পরিবেশকে আরো কাঁপিয়ে তুলল। থরথর করে যেন কাঁপছে সবকিছু, সাথে তারাও কাঁপতে লাগলো। চার জোড়া পা যেন মাটির সাথে মিশে যেতে লাগলো। কেউ আর নড়তে পারছিল না। বুড়ির এমন ভয়ঙ্কর চেহারা দেখে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বুড়ির চেহারা স্পষ্ট, রাগ আর প্রতিশোধের আগুন যেন দেখতে পাওয়া যাচ্ছে। পুরো মুখটা ক্ষত বিক্ষত রক্তমাখা। তাদের যেন এই সবকিছুই স্বপ্ন মনে হতে লাগলো। সবকিছুই, আর কিছুই বাস্তব নেই। সকলেই যেন এক ধান্দা লেগে গেল। এ সময় হঠাৎ করে মনোজ বলে উঠল, হ্যাঁ, কে তুমি? মনোজের কথায় বুড়িটির কোনো প্রভাব পড়ল না। সে তার মতো বিশ্রী এক হাসিতে মেতে উঠেছে। মুখের এক কোণে তার শয়তানি মুচকি হাসি, যা তাদের ভয়কে আরো দ্বিগুণ করে দিচ্ছে। রেখে দে ওকে। ভালো করে বললাম, শুনলি না? যা, তাকে রেখে দে তোরা। চলে যায় এখান থেকে। কেন? সে তো আজই মারা গিয়েছে। তাকে দাহ করা বাকি। এত কথা বলিস না, নয়তো আমি তোদের ঘাড় মটকাবো। না না না, আমাদের মেরো না, ছেড়ে দাও আমাদের। তবে রাখে মৃতদেহটিকে, রাখে এইখানে। না তো, তবে তো এ হলে গ্রাম প্রধানের গিন্নি আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিবেন। তবে রে। এ কথা বলে এক পা দু পা করে সামনের দিকে এগোতে লাগলো। তারা যেন আরো ভয় পেয়ে উঠল। তৎক্ষণাৎ বুড়িকে থামিয়ে মনোজ বলে উঠল, রাখছি, তুমি আর এগিয়ে এসো না, দয়া করে ছেড়ে দাও। আমরা চলে যাচ্ছি। এখনো সময় আছে। রেখে দে এই অত্যাচারী গ্রাম প্রধানকে। তার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি। আর শুনে রাখ, আমার মৃত্যু আরো 3 দিন আগে হয়েছে। সেই লাশটি আমার বসত বাড়িতেই পড়ে আছে। তোরা কাল ভোরের আলো ফুটতেই শ্মশানে নিয়ে যাবি, নয়তো তোদের আর জীবিত থাকতে দেব না। যেমন ভাবে আমাকে বাঁচতে দেয়নি। আমি নির্দোষ ছিলাম, পুরোটাই নির্দোষ। সব দোষ করেছিল গ্রাম প্রধানের ওই বেহায়া ভাই।
যে কিনা লোভে গ্রাম প্রধানের বাড়ির সবচেয়ে মূল্যবান সোনার হারটা চুরি করে পালিয়ে যেতে চায়। সেই সময় আমি দেখে ফেলাই আমাকেই চোর অপদস্থ করে গ্রাম প্রধান। তার ভাই যে দোষী এটা জানার পরেও তাকে ছেড়ে দেয়, আর আমাকে এই মিথ্যা অপবাদে গ্রামের সকলের সামনে অপমানিত করে। তাকে তো আমি এত সহজে ছাড়বো না। তার সাথে অনেক অনেক বোঝাপড়ায় আমার। তোরা চলে যা কইছি। বুড়ির এসব কথায় যেন সবকিছু স্পষ্ট হয়ে গেল। এ গ্রামের সকলেই জানে গ্রাম প্রধানের ছোট ভাই কেমন চরিত্রহীন বেপরোয়া একজন মানুষ। তার দ্বারা এ কাজ খুব সহজেই সম্ভব। আর এইদিকে বুড়ির এমন হিংস্র চেহারায় তারা থরথর করে কাঁপছে অনবরত। তাদের পায়ের নিচের মাটিই যেন সরে যাচ্ছিল। আর তারা দেরি করলো না, তাড়াহুড়ো করে কাঁধ থেকে খাটিয়া নামিয়ে সেখানে রেখেই জলদি সেখান থেকে পালিয়ে গেল। গত রাতের কথা মতো তারা চারজন এসে বুড়ির লাশ শ্মশানে নিয়ে যায়। এ সময় তারা লক্ষ্য করে, তারা হতবাক হয়ে এগিয়ে দেখে কোনো মানুষের রক্ত হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে। কার এমন হাল হয়েছে বোঝা মুশকিল। সাথে সাথে তারা তাদের গত রাতের কথা মনে পড়তে তারা বুঝতে পারল এ আর কেউ নয়, আমাদের গ্রামের মৃত গ্রাম প্রধান। সে সময় যেন তারা ভয়ে কাঁপছে। তাদের কাছে যেন সব কিছু স্পষ্ট স্বপ্ন মনে হচ্ছিল। তাই তারা কি করবে বুঝে উঠতে না পেরে বুড়ির বলা গত রাতের কথা রক্ষা করতে বুড়ির বাড়ির দিকে এগোতে থাকে। নয়তো তার লাশ দাহ না করলে গ্রাম প্রধানের মতো তাদেরও একই অবস্থা হবে।